থেকে 15 বছর ধরে যে লোক এদেশে কাবা ঘর পর্যন্ত বানাইলো, এই দেশে ভণ্ডামের সর্বোচ্চ পর্যায়ে চলে গেল, কেউ দেখাচ্ছিল না। এখন যখন মব আসলো তখন সুশীলরা সুশীলতা দেখাচ্ছে, টিভিতে বসে বিভিন্ন জায়গায় পাগল ছাগলের মতো যা ইচ্ছা তা বলতেছে। এটাই তো হওয়ার কথা ছিল। 16 কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করবেন? আমি যদি বাংলাদেশের রাফ জনসংখ্যা 20 কোটি ধরি, তাহলে তো, এবং যদি 80% ধরি, একদম সর্বনিম্ন ধরেন, সব কিছু বাদ দিয়ে আপনি 80% ধরেন, 16 কোটি মানুষ, 15, 16, 17, 18 কোটি মুসলমান যেখানে আছে, সেখানে তার ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করলেন। 10 থেকে 15 বছর দেখার কেউ ছিল না। ওই সময় তো যখন লীগ ক্ষমতায় ছিল তখন তো এগুলা নিয়ে কিছু বলা যেত না, কারণ তারা তো এটাকে পুঁজি করে ইন্টারন্যাশনালি একটা সাপোর্ট, তারা অলরেডি তাদের ক্ষমতার মূল ভিত্তির মধ্যে এটাও একটা ছিল। তো আপনার দেশের মধ্যে 10 থেকে 15 বছর ধরে একজন লোক ভণ্ডামি করতেছে, আপনি রাষ্ট্রীয়ভাবে এটাকে নিয়ন্ত্রণ করলেন না। এখন মব আসলো, এবং এই মবটা যদি খুবই একটা কালচারে পরিণত হয়, এই দেশের মধ্যে কিন্তু ভয়ঙ্কর এক অরাজকতা দেখা দিবে। কেন অরাজকতা দেখা দিবে? আপনি জানেন, আপনি একটা রাষ্ট্র কেন বলা হয়? আপনি একটা রাষ্ট্র তৈরি করছেন, রাষ্ট্রের মধ্যে কিছু জিনিস থাকে, যেটা হচ্ছে যেমন বিচার বিভাগ, তার কাজ হচ্ছে মানুষের অন্যায়কে প্রতিহত করা। এখন সেটা যদি সে না করতে পারে, তাহলে সমাজ সেই খালি জায়গাটা পূরণ করবে। কি দিয়ে? মানুষ নিজেরাই এটা করবে। ধরেন আপনার এলাকার মধ্যে যখন রাষ্ট্র ব্যবস্থা ছিল না, মধ্যযুগের বিভিন্ন সভ্যতায় বা বিভিন্ন বলতে পারেন ট্রাইবের মধ্যে যখন কোনো ছিল না, যখন কোনো নেতৃত্ব ছিল না বা কোনো নিয়মকানুন ছিল না, তখন সেখানে মানুষ কিভাবে বিচার করত? যখন ইভেন চেঙ্গিস খানের উত্থান হয়েছিল এরকম, যে ওদের ওখানে যখন মঙ্গোলিয়াতে ওই সময় মধ্যযুগে যখন কোনো নিয়মকানুন ছিল না, যে যেখানে পারত ডাকাতি করে নিয়ে যাইতো, যা ইচ্ছা তা করতো, তখন তারা এটাকে প্রতিহত করার জন্য সে কী করলো? কিছু মানুষ মিলে এটাকে প্রতিহত করে সে একটা আর্মি তৈরি করলো। সে আর্মি বড় হতে 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 একসময় পৃথিবীর অর্ধেক তার দখলে চলে গেল। শিক্ষা নেন ভাই, শিক্ষা নেন। এসব সুশীল, এরা হচ্ছে সমাজের কীট। এরা এদের বেশিরভাগ, সবাই তো অবশ্য না, এদের বেশিরভাগই হচ্ছে, আপনি দেখলেই বুঝবেন, এরা দেখবেন যে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে এমনভাবে কথা বলবে কোনো একটা দলের পক্ষে যায় বা কোনো কারো পক্ষে যায়। এখন বাংলাদেশের মিডিয়া শক্তিশালী। অনেকে যদি বলে, আমি সাধারণত আমার এই ছোট জ্ঞানে যা মনে হয়, বাংলাদেশের মিডিয়া প্রচণ্ড শক্তিশালী। পৃথিবীর কোথাও এটা সম্ভব না। কিছু দেশ অবশ্যই আছে, কিন্তু কিছু দেশের মধ্যে জীবনেও এত বেশি পাওয়ার নিয়ে একটা মিডিয়া কোনো রিপোর্ট করবে, জনমত তৈরি করবে, এটা বেশিরভাগ দেশেই অসম্ভব। মানুষ ইভেন এগুলা, বিশেষ করে ইউএসএতে তো এখন ন্যাশনাল টিভি বলতে তেমন কোনো প্রভাবই ফেলে না, কিন্তু বাংলাদেশে এখনও এটার প্রভাব আছে। চীনে বলতে পারেন, চীনের মধ্যে মিডিয়া তো আরও বেশি, ওখানে সরকারের এক নীতিমালা অনুযায়ী চলে। তো ওই হিসাবে আপনি সেখানে কখনো একটা জিনিস এরকমভাবে ভাইরাল হয়ে যাবে, এরকমভাবে আপনি একটা জিনিসের জনমত তৈরি করবেন বা আপনার নিজের চিন্তাকে মানুষের চিন্তার বিরুদ্ধে বা পক্ষে দাঁড় করাবেন, এটা কখনো সম্ভব না। আপনাকে সরকারি নিয়মকানুনের সাথে অ্যালাইন হয়ে চলতে হবে। কিন্তু বাংলাদেশ মিডিয়া শক্তিশালী, তাই প্রত্যেকটা টক শোতে যারা কথা বলে, এরা বিভিন্ন মানুষের মনোজগতে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে, এবং এদের বেশিরভাগই হচ্ছে তেমন বেশি শিক্ষিত না এবং মূর্খ টাইপের। শিক্ষিত বলতে আমি বলি না ডিগ্রি বা কিছু, শিক্ষিত বলতে বলা হচ্ছে তারা পড়াশোনা অনেক বেশি যে করে এরকম। এরা হচ্ছে কোনো একটা দলের হয়ে কোনো একটা জিনিস প্রচার করে। ধরেন আপনাকে, এরা একটা স্লোলি মানুষের মধ্যে নর্মালাইজ করে জিনিসটাকে। কিন্তু এই দেশের মধ্যে এই অরাজকতার পিছনে কিছু 100, 200, 1000 মানুষ, তারা তো নিজের স্বার্থের জন্য, নিজের টাকা পয়সা ইনকাম করার জন্য তারা চাবেই যে, এরকম তো সব সমাজেই কিছু মানুষ থাকে দুষ্ট লোক, তারা চাবে কিভাবে ক্ষমতার কেন্দ্রে যে ব্যাংক দখল করা যায়, কিভাবে ক্ষমতার কেন্দ্রে যে ঢাকা শহরের সবচেয়ে বড় বাণিজ্যিক ভবনের মালিক হওয়া, তারা চাবেই সে। কিন্তু আপনি যে লোকটাকে, মানে মিডিয়া যেহেতু আমাদের দেশে শক্তিশালী, মিডিয়াতে আপনি কাকে আনবেন?
সুস্থ চিন্তার মানুষকে আনবেন। তার নাম যেটাই হোক না কেন আপনি তাকে আনবেন। আপনি সুস্থ চিন্তার মানুষকে আনবেন এবং সেটার জন্য একটা আমি মনে করি যে মিডিয়ার মানুষদের একটা বিরাট রোল প্লে করা উচিত। কারণ তাদের বাংলাদেশের মিডিয়া পাওয়ারফুল। তাই বাংলাদেশের মিডিয়া পাওয়ারফুল হওয়ার কারণে এই যে মিডিয়াগুলোকে প্রচণ্ড দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এবং সেটা সরকারকে, বিশেষ করে এই সরকারকে নিশ্চিত করার কথাবার্তা। এই সরকার খুবই দুর্বল। এটা যে বুঝাই যাচ্ছে এরা কিছুই করতে পারতেছে না। কারণ প্রশাসন থেকে শুরু করে সবকিছুই আগের সরকার এমনভাবে তৈরি করছিল যে তারা তো একটা প্ল্যান নিয়ে করছিল যে তারা দীর্ঘকাল ক্ষমতায় থাকবে। যেহেতু হঠাৎ করে সব প্ল্যান এদিক সেদিক হয়ে গেছে। এখন আমাদের যাদেরকে রোল প্লে করতে হবে এরা হচ্ছে সর্বস্তরের প্রতিবাদী জনগণ, যারা জুলাই তৈরি করছিল। ওদেরকে দেশ কখনো যেন অরাজকতায় না যায় সে ব্যবস্থা করতে হবে। আর সেটার জন্য আমি মানুষদেরকে বলি, যারা এই ভিডিও দেখতেছেন হয়তো অনেকেই দেখবেন, আপনি শেয়ার করতে পারেন এবং আপনি নিজে এটা মানতে পারেন যে কিছু জানার আগে ভালো করে কিছু বুঝবেন। অর্থনীতি কী? যখন কোনো একটা দেশের কোনো নীতি নির্ধারণ করা হয় তখন আপনি সেটা সম্পর্কে খবর রাখবেন। সবাইকে রাখতে হবে এরকম না। আপনি যদি ইন্টার পাস হয়ে থাকেন আপনি সেটা করেন। আপনি বুঝবেন এখনকার যুগের কোনো পড়াশোনা অত কঠিন কিছু না, আপনি সব কিছুই অনলাইনে পাবেন। আপনি কিছু শিখার চেষ্টা করবেন এবং দেশের ব্যাপারে খুবই সচেতন থাকবেন। মনে রাখবেন আপনি ব্যাংকে টাকা রাখতেছেন, আরেকজন পিছন দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। তাই আপনি যদি এগুলো না শিখেন, না বুঝেন, একসময় দেখা যাবে যে আপনি দেউলিয়া। আপনার দেশ কিছুই নেই আর। অর্থনীতি সব ভঙ্গুর হয়ে গেছে। এখন তো আমাদের দেশের জনসংখ্যা বেশি। আমাদের দেশ যদি জনসংখ্যা কম হইতো, কত আগে এটা ধ্বংস হয়ে যেত। কিভাবে? আপনি দেখেন ডলার এক রাতে ৳10 করে ফুটপাট করে পড়তেছিল। ডলার রেট পড়ার মেইন কারণ কি? আপনি দেশের সব টাকাকে আমরা যখন জমাইলাম, বাইর থেকে টাকা আসতেছে নিয়মিত, সব টাকারে আমরা জমাইলাম। আর আরেকজন লোনের নামে সে টাকাটাকে সিঙ্গাপুর পাচার করলো, ইউকেতে পাচার করলো। এগুলো তো কিছুগুলো যেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া যেমন আল জাজিরা বা অন্যান্য মিডিয়া, ডিডব্লিউ এগুলাতে আসছে। তো ওরা ওই টাকাটা কি পাচার করে নিয়ে গেল। আর আপনার হাতে কি রইল? আপনার হাতে এখন মানে আপনার দেশের যেহেতু এখন আর টাকা নাই, তো দেশ কি করছে? আপনাকে নতুন টাকা চাপায়ানো হইছে আপনার বেতন দেওয়ার জন্য বা ওই যে ব্যাংকগুলাকে বাঁচানোর জন্য। সেটার কারণে কি হইছে? আরো এদিকে বিভিন্ন যুদ্ধের কথা আপনাকে বলে। যুদ্ধ তো হবেই। পৃথিবীতে এমন কোনো সময় ছিল না যখন যুদ্ধ ছিল না। বিকজ যুদ্ধ, বিগ্রহ, শান্তি সবকিছু মিলিয়েই এই দুনিয়া, এ জগৎ। তো যুদ্ধ হবেই। এই যুদ্ধকে আপনাকে মূলা ধরানোর জন্য এই যুদ্ধকে ব্যবহার করে এরা। বলবে যে যুদ্ধের কারণে। দাম বাড়বে, দাম কমবে, জিনিসপত্রের তেলের দাম বাড়বে, কমবে, সেটা তো মাথায় রাখতে হবে। মেইন সেটা না। মেইন হচ্ছে আপনি দেশের অর্থনীতির যখন উন্নতি হয়েছিল, সেই উন্নতির টাকাগুলাকে আপনি ম্যানেজ না করে আপনি কিছু মানুষের হাতে দিয়ে দিলেন, তারা নিজের লাভের জন্য সিঙ্গাপুর, কারণ তারা জানে তারা চিরজীবন ক্ষমতায় থাকবে না। এরা তো চোর। এরা ঠাস করে একটা কৌশল করে, এদের লয়ার আছে, সবকিছু আছে, সুন্দর করে এই লয়ারগুলাকে ধরতে হবে। এরা অনেক বড় ডেঞ্জারাস। যারা এইসব লয়ার থাকে বা এইসব গ্রুপ অফ কোম্পানির লয়ার আছে, এরা মারাত্মক লেভেলের শয়তান। এরা কি করে? এদেরকে সব ফাঁক ফোকর দিয়ে এদেরকে বাইরে পাচার করতে দেয়। যখন এই টাকাটা পাচার হয়ে যায় তখন তারা কি করে? পাচার হওয়ার পরে দেশের অর্থনীতিতে তখন আমাদের টাকা ছাপানো হয়। ছাপানোর কারণে টাকার ইনফ্লেশন হয় বা মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি হওয়ার পর একসময় কি হয়? একসময় আমাদের দাম বাড়ে, ডলারের দাম বেড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। তখন আমাদের গরিব মানুষ আরও গরিব হইতে থাকে। এই কিছু হাতে গোনা ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০ মানুষ এরা আরও ধনী হইতে থাকে। এভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। মানুষের হাতে যখন দেখব যে মানুষের রাইটস নেই, মানুষের কোনো বিচার নেই, একজন লোক চিন্তা করেন ১৫ বছর ধরে সে কিভাবে বা কাবাঘর পর্যন্ত বানাইছে, কেউ দেখার না। এটা তো কেউ আমি জানতামও না, বা এরকম আমার মতো কোটি মানুষ হয়তো জানেই না এগুলো। একটা মুসলিম প্রধান দেশে যেখানে মুসলমানরা ইমোশনাল, যেখানে মুসলমানরা এখনো পুরা ইসলামের শিক্ষা পর্যন্ত অর্জন করে নাই। তারা মুসলমানদের মধ্যে এই যে সুশীল এগুলা, এদের মধ্যে ১০০ জনের মধ্যে ৯৯.৯% মানুষ সূরা ফাতিহাটা বলতে পারবে না ঠিকমতো। এরা হচ্ছে মানে হুজুগে মুসলমান। এদের কোনো মুসলমানের কোনো অস্তিত্বই নেই। পৃথিবীর মধ্যে মুসলমান যে সত্যিকার মুসলমান কখনো এরকম আনঅর্গানাইজড গরিব থাকতে পারে না। তাই এরা কি করছে? এরা এই সম্পদগুলারে
এই সুযোগকে মানে ইসলাম তো কোনো ইসলামিক কোনো তো শিক্ষা নাই, নরমাল শিক্ষা যেটা। তো এরা কি করে? এরা এগুলাকে মনে করে যে নরমাল ধর্ম তো ধর্মের মতোই চলতেছে, এটা সেটা এগুলা মনে করে। কিন্তু আসলে ধর্মীয় অনুভূতি বা এসব মানুষের ধর্মের তো অনেক হাই লেভেলের নলেজ নাই। কিভাবে ধর্মকে আমি উপরে আনবো? কিভাবে ধর্মকে আমি আমার ধর্মকে প্রটেক্ট করব? এরা তো হচ্ছে ইমোশনাল মুসলমান। তো আপনি ওর মাথার সামনে ইমাম মাহাদি সেজে কাবাঘর বানায় রাখছেন। তো এ লোক তো গরম হবে। এ লোক সুযোগ পাইলে কি হবে? এরা সবাই মিলে একসাথে হয়ে এগুলা ভেঙে ফেলবে। সেটাই হইছে এবং সেটার কারণে পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে এগুলা খারাপভাবে কিছু দল তো থাকবে। তারা এগুলাকে বিদেশে পাচার করবে এই ফুটেজগুলা। এই ছবিগুলার এই ভিডিওগুলাকে বিদেশে পাচার করে বলবে, "দেখেন মাইনরিটিরে মারতেছে। এই সরকার ভালো।" তখন ওই এই বিদেশি এই শয়তানি শক্তি এরা কি করবে? এরা যদি বিকজ ওদের ওদের দেশ তো ঠিকই চলতেছে। এরা কি করবে? এরা কোনো একটা কৌশল করে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট যেসব দল আছে যারা হচ্ছে ইসলামিক তো নাই, যারা নিজেদের জন্য রাজনীতি করে। মনে রাখবেন যার মনে ইসলাম নাই সে কখনো আ বা যার মনে ধর্মভীরুতা নাই সে কখনোই কি করবে? সে কিছুর উপর বাইন্ডিং তার মধ্যে নাই। সুতরাং সে যে কোনো সময় যে কোনো কিছু করবে সে নিজের লাভের জন্য করবে। সেটাই করবে এরা। তো এই লোকগুলারে ক্ষমতায় বসাবে এরা এবং তারপরে দেখবেন যে সারা জীবন আপনি এই দাসী হয়ে আছেন। আপনার সবকিছুর দামই বাড়তেছে। আপনি আস্তে, আস্তে আপনি নাই কোনো রাইটস, নাই কোনো কিছু। আপনি চিকেন অনেক মানুষ দেখতেছি ক্যান্সারে মারা যাইতেছে। কেউ দেখান নাই। অথচ অথচ ওদের শেষ জীবনে তো একটা ভালো কিছু পাওয়ার দরকার ছিল। এই দেশটা তো অর্থনীতি তো এত ছোট না। প্রায় আমরা গরিব দেশ বলতে পারেন। কিন্তু এই দেশের মানুষ আছে যারা নিজের ৳১,০০০ কামাইলে অনেক মানুষ আছে যারা প্রতিদিন ৳৫০ দিতেও দ্বিধাবোধ করেন। সুতরাং আপনি চিন্তা করেন। এই দেশের অর্থনীতিকে ধ্বংস করার মূল কারিগর হচ্ছে এইসব সন্ত্রাসীরা, যারা কোনো না কোনোভাবে রাজনীতিতে চলে আসে বিভিন্ন করে। কারণ তারা জীবনে কোনো ব্যবসা শিখে নাই, কোনো স্কিল নাই, কিছু নাই। তারা শুধু একটাই শিখছে সেটা রাজনীতি করে মানুষের থেকে টাকা কামানো এবং ওই যে ঢাকা শহরে একজনের দেখে যে ৫ তলা বিল্ডিং হইছে, তারও হবে। সেই চিন্তায় সে সারা জীবন কাটে। এভাবে করতে একদিন তার সামনে মালাকুল মউত আসবে এবং সে মারা যাবে। এই মানুষগুলাকেও জলে ফালাইলো, নিজে তো জাহান্নামে গেল। আহা!